এবং আমরা সেই নিউক্লিক অ্যাসিড কি আসলে আরো পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত বংশগতি ধারা উনিশশো 21 সালে ডিএনএ ও আরএনএ বাম সাইডে আছে ডিএনএ, ডান সাইডে আছে আরএনএ। তাহলে মাঝের উপাদানগুলো কি কি? তাহলে ডিএনএ এবং আরএনএ এর যে উপাদানগুলো থাকবে পেন্টোজ সুগার, অজৈব ফসফেট, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। ডিএনএ এর মধ্যে থাকবে পেন্টোজ সুগার হিসেবে থাকবে ডিঅক্সিরাইবোজ, অজৈব ফসফেট ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে পিউরিন হিসেবে থাকবে অ্যাডিনিন, গুয়ানিন এবং পাইরিমিডিন হিসেবে থাকবে থাইমিন ও সাইটোসিন। আরএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগার হলো রাইবোজ, অজৈব ফসফেট হিসেবে থাকবে ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে পিউরিন হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন আর পাইরিমিডিন হিসেবে থাকবে সাইটোসিন ও ইউরাসিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ এবং আরএনএ মিলে পাইরিমিডিন ক্ষারক হলো মোট 3, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন। আমরা এবার এই পেন্টোজ সুগারের স্ট্রাকচার দেখব। আমরা যখন শর্করা পড়াই, মনোস্যাকারাইড পড়াই, তখন কিন্তু আমরা বলেছিলাম যে পেন্টোজ সুগার, হ্যাঁ, ডিএনএ এবং আরএনএ পেন্টোজ সুগার হিসেবে থাকে। পেন্টোজ সুগার হলো ক হলো রাইবোজ আর খ হলো ডিঅক্সিরাইবোজ। তো বাম সাইডের স্ট্রাকচারটা হলো রাইবোজের স্ট্রাকচার। তো রাইবোজের এখানে এটা হলো কি কার্বন এখানে 5টাই আছে, 5 কার্বন যুক্ত শর্করা। আর 2 নম্বর কার্বনে রাইবোজের ক্ষেত্রে একটা অক্সিজেন বেশি থাকবে। ওয়ারাস ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকার কারণে এর নাম হয়েছে ডিঅক্সিরাইবোজ। রাইবোজ হলো আরএনএ এর পেন্টোজ শর্করা আর ডিঅক্সিরাইবোজ হলো ডিএনএ এর পেন্টোজ শর্করা। ফসফরিক অ্যাসিড, আমরা ফসফরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত আমরা নিচে লিখেছি H3PO4 আর উপরে আছে হলো গাঠনিক সংকেত। ফসফরাসের 5টা বন্ড, তাহলে 3টা সিঙ্গেল বন্ড দ্বারা হাইড্রোক্সাইডের সাথে সংযুক্ত আর ডাবল বন্ড দ্বারা অক্সিজেনের সাথে সংযুক্ত। তাহলে এটা হলো ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এবার আমরা যাব নাইট্রোজেন, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। একটা হলো, আমরা 2 ধরনের ক্ষারক দেখেছিলাম একটু আগে, একটা হলো পিউরিন ক্ষারক আর এটার নাম ছিল পাইরিমিডিন ক্ষারক। তো প্রথমে আমরা আসছি পিউরিন ক্ষারক। পিউরিন ক্ষারকের স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। পিউরিন ক্ষারক 2 ধরনের, একটা হলো বাম সাইডে আমরা অ্যাডেনিন স্ট্রাকচার আর ডান সাইডে আছে। স্যার হ্যাঁ বলো। স্যার অনেকে লিংক তো পায় নাই গ্রুপে, আর হচ্ছে অনেকে জয়েন করে নাই এর কারণে। গ্রুপে মাত্র লিংক 6 জন পার্টিসিপেন্ট। না, গ্রুপে তো লিংক দেওয়া আছে, গ্রুপে তো লিংক দেওয়া আছে, সবাই দেখো নাই? স্যার 8 তারিখেরটায়? 8 তারিখেরটাই হবে কেন, 9 তারিখেরটাই, আজকের লিংকটাই তো দেওয়া আছে, আজকের লিংকই দেওয়া না আছে। স্যার, এফবি গ্রুপে তো পাই নাই। ডি গ্রুপে পাও আমরা নাই? তো ওয়েবসাইট থেকে ঢুকেছি স্যার। হ্যাঁ না, এইতে আমি দিয়ে দিয়েছি তো, তোমাদের ওয়েবসাইটে গ্রুপে দেওয়া হয় নাই লিংক? অন্যরা একটু বলো। আচ্ছা দেখি স্যার দাঁড়াও। ওয়েবসাইট থেকে ঢোকা যায়, কিন্তু ফেসবুক গ্রুপে যেটা দেওয়া হয়েছে সেখান থেকে ঢোকা যায় না। আচ্ছা তোমরা ঢুকেছো তো তোমাদের জানানো উচিত ছিল এফবি গ্রুপে, রাইট?
এবি গ্রুপে আর মেসেঞ্জার গ্রুপে? বলেছি। আচ্ছা, তোমরা যদি সম্ভব হয় তাহলে একটু লিঙ্ক গুলো দিয়ে দাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়েবসাইট থেকে তো লিংক দেওয়া যায় না শেয়ার করে। মেসেঞ্জার গ্রুপে আমাদের জানাই দিলেই তো হইতো। আহ, তো সেটা তো আমাকে বলো নাই তোমরা যে এরকম যে স্যার অনেকবার ওয়েবসাইটে ঢুকছিলাম কিন্তু পাই নাই, পরে স্যার পাইছি। আমি মেসেঞ্জার গ্রুপে অন্যদের বলে দিচ্ছি, এখন ওরা জয়েন করার পর আপনি যদি একটু শুরু থেকে শুরু করতেন, কারণ মাত্র 6 জন না, পার্টিসিপেন্ট আগে থেকে মেসেঞ্জার ছিল। গ্রুপে জানে সবাই, বলা হয়েছে মেসেঞ্জার গ্রুপে। আমি মেসেঞ্জার গ্রুপে দিছিলাম। আচ্ছা, আমি আবার আবার দিয়ে দিছি, হ্যাঁ? আমি দিয়ে দিছি, তোমরা একটু শেয়ার করে দাও। এই যে দিয়ে দিছি এখন। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে আমাদের আলোচ্য যে টপিক সেটা হলো নিউক্লিক অ্যাসিড পরিচিতি আর ডিএনএ ভৌত ও রাসায়নিক গঠন। প্রথমে আমরা আসি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা জেনে নিই নিউক্লিক অ্যাসিড আসলে কাকে বলে। নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড ধর্মী পদার্থ, যা জীবের বংশগতির ধারা সহ বিভিন্ন জৈবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। আবিষ্কার 1869 সালে চিকিৎসক ও রসায়নবিদ ফ্রেডরিক রিসার ক্ষতস্থানের পুঁজের শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ পৃথক করেন এবং এর নামকরণ করেন নিউক্লিন। এটি শর্করা, আমিষ, স্নেহ পদার্থ থেকে ভিন্ন ধরনের পদার্থ। পরবর্তীতে 1889 সালে আলফম্যান নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পান ও এর নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড। বিজ্ঞানী লেভিন 1921 সালে ডিএনএ ও আরএনএ নামে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, যথা ডিএনএ ও আরএনএ। এগুলো হলো নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার সম্পর্কে জানলাম। আমরা এবার নিউক্লিক অ্যাসিডের মূল উপাদানগুলো কি কি সেগুলো জানবো। আমরা আগে বলেছি নিউক্লিক অ্যাসিড হলো দুই ধরনের। বাম দিকে আমরা দেখেছি ডিএনএ এর উপাদান আর ডান দিকে আছে আরএনএ এর উপাদান। ডিএনএ এর উপাদানগুলো কি কি? পেন্টোজ সুগার হিসেবে থাকবে ডিঅক্সিরাইবোজ, এটা একটা শর্করা 5 কার্বন যুক্ত। অজৈব ফসফেট ফসফরিক অ্যাসিড, আর আর পাইরুভেনিন হিসেবে থাকবে সাইটোসিন ও ইউরেট। তাহলে আমরা বিশেষ দ্রষ্টব্য এখানে দেখতে পাচ্ছি। স্যার শোনা যায় না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যায় না? স্যার এখন শোনা স্যার যাচ্ছে। এখন যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতেছি যে বিশেষ দ্রষ্টব্য হলো কি, পাইরুভেনিন ক্ষারক মোট কয়টা? 3টা। কি কি? একটা হলো থাইমিন, সাইটোসিন, আর একটা হলো ইউরাসিন। আর পিউরিন ক্ষারক তাহলে কয়টা? পিউরিন ক্ষারক হলো 2টা, অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিন হলো পিউরিন, মানে 2টা পিউরিন ক্ষারক, আর 3টি হলো পাইরুভেনিন ক্ষারক আছে। কিন্তু যদি আমরা ডিএনএ এর কথা চিন্তা করি, ডিএনএ তে পিউরিন ক্ষারক 2টাই থাকে, আর ডিএনএ তে পাইরুভেনিন ক্ষারক হিসেবে থাকবে থাইমিন আর সাইটোসিন। আবার যদি আরএনএ এর ক্ষারক চিন্তা করি, আরএনএ এর ক্ষেত্রে পিউরিন 2টাই থাকবে, কিন্তু পাইরুভেনিন হিসেবে থাকবে সাইটোসিন আর ইউরাসিন। এবার আসবো আমরা পেন্টোজ শর্করার স্ট্রাকচার। রাইবোজ, ক নাম্বারটা হলো রাইবোজ, আর খ নাম্বারটা হলো ডিঅক্সিরাইবোজ। তো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ যখন তোমাদের শর্করা চ্যাপ্টার পড়ানো হয়েছিল, যে কোষ রসায়ন, তখন কিন্তু এটা সম্পর্কে আমরা বলেছিলাম। আবার একটু রিপিট করছি। তাহলে বাম সাইডের ক হলো রাইবোজ শর্করা, এটা একটা 5 কার্বন যুক্ত শর্করা বা মনোস্যাকারাইড। আর এই 2 নম্বর কার্বনে নিচে একটা দেখো অক্সিজেন বেশি আছে, এই জন্য এর নাম রাইবোজ। আর ডান দিকে খেয়াল করো 2 নম্বর কার্বনে নিচে
শুধু হাইড্রোজেন আছে, অক্সিজেন নাই, একটা অক্সিজেন কম আছে, এই জন্য এর নাম হলো ডিঅক্সিরাইবোজ। তাহলে ডিএনএ এর পেন্টোজ শর্করা হলো ডিঅক্সিরাইবোজ, আর আরএনএ এর পেন্টোজ শর্করা হলো রাইবোজ। ফসফরিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ উভয়ই ফসফরিক অ্যাসিড থাকে। নিচে ফসফরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত H3PO4, আর উপরে দেওয়া আছে ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। আমরা সবাই জানি ফসফরাসের যোজনী হলো 5, এই জন্য এর 5টা বন্ড। সিঙ্গেল বন্ডে সবগুলো হাইড্রোক্সিল যুক্ত আছে, 3টা হাইড্রোক্সিল যুক্ত আছে, আর ডবল বন্ডে অক্সিজেনের সাথে সংযুক্ত আছে। তাহলে উপরেরটা হলো গাঠনিক সংকেত, আর নিচের H3PO4 এটা হলো রাসায়নিক সংকেত। স্যার রাইবোজ সুগার গুলো কি বিটা? হ্যাঁ, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুটাই হলো বিটা, বিটা ফর্মে আছে। বিটা রাইবোজ আর এটা হলো বিটা ডিঅক্সিরাইবোজ। থ্যাংক ইউ। স্যার OH হচ্ছে উপরে কারণে হ্যাঁ, এক ওএইচ নম্বর উপরে। কার্বনের। ওএইচ তো আমরা জানি, ওই যে আমরা তো রিং স্ট্রাকচার শিখেছিলাম, গ্লুকোজ সুক্রোজের রিং স্ট্রাকচার শিখেছিলাম না? তাহলে ওই কাঠামো অনুযায়ী এর 1 নম্বর কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা বিটা ফর্মে আছে। হ্যাঁ, এই জন্য এর নাম হলো বিটা রাইবোজ, আর ডান দিকেরটা হবে বিটা ডিঅক্সিরাইবোজ। স্যার বইয়ে তো অনেক জায়গায় দেওয়া যে হচ্ছে ফসফেট যুক্ত হয়, তাহলে কি ফসফরিক অ্যাসিড আর ফসফেট বলতে এখানে একই বোঝানো হচ্ছে? ফসফরিক অ্যাসিড যখন মনে করো যে যুক্ত হবে, তখন সেটা ফসফেট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা এটা ফসফরিক অ্যাসিড এটা আলাদা হিসেবে দেখাইছি, কিন্তু এই ফসফরিক অ্যাসিড যখন শর্করার সাথে যুক্ত হয়ে যায়, তখন আমরা বলবো ফসফেট, ফসফেট সংযুক্তি হচ্ছে। কিন্তু ফসফরিক অ্যাসিডের কাঠামো এটা একটা আলাদা আলাদা কাঠামো। স্যার ফসফেটের কাঠামো কিরকম? না, বলতেছি মানে এখানে ওই ওএইচ মানে এখানে কি হবে, আমরা যখন ওই স্ট্রাকচারটা শিখি, যে নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড যখন যাবো তখন বুঝতে পারবা। আপাতত ফসফরিক অ্যাসিড ওকে নামেই স্যার। জানো। এখন আমরা আসছি নাইট্রোজেনাস ক্ষারক। প্রথমে আমরা আসছি পিউরিন ক্ষারক। তো পিউরিন ক্ষারকে আমরা কয়টা রিং দেখতে পাচ্ছি? পিউরিন ক্ষারকে অ্যাডেনিনে আমরা কয়টা রিং দেখতে পাচ্ছি? দুইটা। পাশাপাশি দুইটা। দুইটা। একটা হলো 6 কোণ, একটা হলো 5 কোণ যুক্ত রিং। এবং এই রিং এর গঠনে দেখো কার্বন এবং নাইট্রোজেন হ্যাঁ সম্পৃক্ত আছে। তাহলে কার্বনের সাথে যদি অন্য কোনো মৌল সম্পৃক্ত থাকে, সেই ধরনের রিংকে কি রিং বলা হয়? কারো জানা আছে? কার্বনের সাথে কার্বন যদি যুক্ত থেকে রিং গঠন করে, সেই রিং এর নাম কি? সাইক্লিক। কিন্তু কার্বনের সাথে যদি অন্য কোনো মৌল সংযুক্ত থেকে রিং তৈরি করে, তখন তাকে বলবো হেটেরোসাইক্লিক। কাইরাল কার্বন। না, হেটেরোসাইক্লিক রিং, সেই রিংটাকে বলবো হেটেরোসাইক্লিক। তাহলে কার্বন কার্বন মিলে যে রিং হয় তাকে বলা হয় সাইক্লিক, আর কার্বনের সাথে যদি অন্য কোনো মৌল সম্পৃক্ত থেকে রিং তৈরি করে, তখন তাকে বলবো হেটেরোসাইক্লিক। তাহলে অ্যাডেনিন এটা একটা হেটেরোসাইক্লিক, গুয়ানিন এটাও একটা হেটেরোসাইক্লিক রিং। বুঝছো? হেটেরোসাইক্লিক রিং কেন বলা হয় সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করো। তাহলে অ্যাডেনিনের যে স্ট্রাকচার এখানে দেওয়া আছে, অ্যাডেনিনের স্ট্রাকচার, আর নিচে আমি আরেকটা নাম লিখেছি 6 অ্যামাইনো পিউরিন। এটা তোমরা IUPAC বলে একটা আন্তর্জাতিক নামকরণের সংস্থা আছে, হ্যাঁ, সেই সংস্থা অনুযায়ী অ্যাডেনিনের এই নামটা হলো 6 অ্যামাইনো পিউরিন। তাহলে আমরা এখানে লেবেলিং করেছি, হ্যাঁ, নাম কার্বন এবং নাইট্রোজেনের অবস্থানের একটা সংখ্যা আমরা করেছি, যে বাম সাইডের নাইট্রোজেন থেকে 1 ধরে 2 3 4 5 6 7 8 9। তাহলে 6 নম্বর কাঠামোতে আছে কি, বা 6 নম্বর অবস্থানে আছে কার্বন, এর সাথে অ্যামিন গ্রুপটা যুক্ত আছে, এই জন্য হবে 6 অ্যামিনো বা 6 অ্যামাইনো পিউরিন। অ্যাডেনিনের আরেকটা নাম হলো 6 অ্যামাইনো পিউরিন। গুয়ানিনের নাম কি হবে বলতো? গুয়ানিনের 2 নম্বর কার্বনে 2 নম্বর অবস্থানে আছে কার্বন, এর সাথে অ্যামাইনো গ্রুপ যুক্ত আছে, আর 6 নম্বর অবস্থানে আছে অক্সিজেন যুক্ত, এই জন্য হলো 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। তাহলে আমরা যদি অ্যাডেনিন এবং গুয়ানিন এই নামটার সাথে সাথে আমরা যদি এরকম IUPAC টাইপ নামটা জানি, তাহলে আমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা এই নামকরণ দুটো বুঝতে পারলাম। অ্যাডেনিন মানে হলো 6 অ্যামাইনো পিউরিন, আর গুয়ানিন মানে হলো 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। আর যখন আমরা ডিএনএ স্ট্রাকচারে যাব, অ্যাডেনিন কে A দ্বারা আর গুয়ানিন কে G দ্বারা সূচিত করব। ওকে,
জি স্যার। পাইরিমিডিন ক্ষারক আছে 3 ধরনের। প্রথমে আমরা আসছি থাইমিন। থাইমিনের স্ট্রাকচারে আমরা এখানে দেখছি, এখানে হলো সিঙ্গেল রিং আছে এবং এই রিংটাও হলো হেটেরোসাইক্লিক, কারণ কার্বন এবং নাইট্রোজেন এখানে ইনভলভ আছে। তাহলে এটাও হলো সিঙ্গেল হেটেরোসাইক্লিক রিং। তাহলে এখানকার আমরা ক্লকওয়াইজ নামকরণ করেছি, নিচের নাইট্রোজেন থেকে সংখ্যা আমরা নির্বাচন করেছি 1 2 3 4 5 6। তাহলে আমরা এখানে 2 নম্বর অবস্থানে দেখছি অক্সিজেন, 4 নম্বর অবস্থানে আছে অক্সিজেন, 5 নম্বর অবস্থানে আছে মিথাইল। এই জন্য নাম হবে 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পাইরিমিডিন। তাহলে থাইমিনের নাম হলো 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পাইরিমিডিন, আর সংক্ষিপ্ত নেম হলো টি। সাইটোসিন সংক্ষিপ্ত নেম হলো সি। তাহলে এখানকার 2 নম্বর অবস্থানে আছে অক্সি, 4 নম্বর অবস্থানে আছে অ্যামাইনো, 2 অক্সি 4 অ্যামাইনো পাইরিমিডিন, সাইটোসিনের অ্যানাদার নেম। ইউরাসিলের 2 এবং 4 এ আছে অক্সিজেন, এই জন্য আমরা বলবো 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন। তাহলে আমরা বই হয়তো এই নামগুলো দেওয়া নাই, তো এই নামগুলো আমি ইচ্ছা করে দিয়েছি কাজে আমাদের মনে রাখার জন্য। আমরা তো এই স্ট্রাকচারটা মনে রাখবো, প্লাস আমাদের এই টাইপের নামটাও আমাদের IUPAC এই টাইপের নামকরণটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ভুল স্যার, হয়। হ্যাঁ এই যে বলো। প্রথমে যে থাইমিনটা দেখালেন, ওটা হ্যাঁ সাইক্লিক হতো কিভাবে? যদি হচ্ছে এই পুরা রিংটা যেটা হচ্ছে কার্বনে মনে করো যে এই শুধু যে কার্বন থাকলে যেমন 3 নম্বরে এন আছে এর জায়গায় যদি, সি থাকলো, জি হ্যাঁ স্যার। এই দুইটা জায়গায় এন আছে, দুইটা এন এর জায়গায় দুইটা সি হইতো, তখন এটা হয়ে যাবে সাইক্লিক। ওকে। আচ্ছা, তাহলে স্যার যারা হচ্ছে রিংটা গঠন করবে তাদের উপরে এটা নির্ভর করবে যেটা হ্যাঁ সাইক্লিক নাকি হ্যাঁ হেটারোসাইক্লিক। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা আসবো নিউক্লিওসাইডের ধারণা। নিউক্লিওসাইড কাকে বলে সেটা আগে জেনে নিই। এখনো নাইট্রোজেনাস বেস এবং এখনো পেন্টোজ শর্করা মিলে একটা নিউক্লিওসাইড তৈরি হয়। তাহলে এখনো নাইট্রোজেনাস বেস আর এখনো পেন্টোজ শর্করা মিলে নিউক্লিওসাইড তৈরি হয়। তাহলে এখানে কাঠামোতে দেখো, উপরে একটি স্ট্রাকচার দেওয়া আছে গোলাপি রঙের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের নাম কি? এটার নাম হলো একটা নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেসের নাম কি? অ্যাডেনিন। আর নিচে একটা শর্করা দেওয়া আছে, এই শর্করা নাম কি? কে বলতে পারবা? নিচে যে শর্করা আমরা অ্যাডোনিসিন স্যার। না না, শর্করার নামটা বলো। শর্করা আচ্ছা। 2 নম্বর অবস্থানে পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা তো ঠিক আছে, এই পেন্টোজ শর্করার নাম কি? রাইবোজ। তাহলে নিচে আছে রাইবোজ আর উপরে আছে হলো অ্যাডেনিন। তাহলে রাইবোজের 1 নম্বর কার্বনের উপরে ছিল OH, আর অ্যাডেনিনের 9 নম্বর অবস্থানে নাইট্রোজেনের ওখানে ছিল H। তাহলে H আর OH মিলে কি হয়? পানি তৈরি হয়। সেটা যার ফলে কি হয়, এখানে পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বনের সাথে অ্যাডেনিনের 9 নম্বর অবস্থানে নাইট্রোজেনের একটা বন্ড তৈরি হয়ে যায়, যার ফলে এটা একটা নিউক্লিওসাইড হয়ে যায় এবং এই নিউক্লিওসাইডের নাম হলো অ্যাডিনোসিন। ঠিক একই রকম ভাবে যদি আমি শর্করাটা পরিবর্তন করে দিই, হ্যাঁ, তাহলে আমরা এখানে পেয়ে যাব ডিঅক্সি অ্যাডিনোসিন। এখানে দেখো 2 নম্বর অবস্থানে হাইড্রোক্সিলের জায়গায় হাইড্রোজেন দেওয়া আছে, মানে এটা হলো ডিঅক্সিরাইবোজ শর্করা। এই জন্য এর নাম হয়েছে ডিঅক্সি অ্যাডিনোসিন। ওকে। ঠিক একই রকম ভাবে আমরা এখন গুয়ানোসিন বা ডিঅক্সি গুয়ানোসিন আমরা আঁকতে পারবো। ওকে। খালি আমরা এই উপরে যে অ্যাডিনিনের জায়গায় আমরা গুয়ানিন লিখে দিব, এখানেও অ্যাডিনিনের জায়গায় গুয়ানিন লিখে দিব। তাহলে আমরা ডিঅক্সি গুয়ানোসিন বা বাম সাইডে ডিঅক্সি, বাম সাইডে শুধু গুয়ানোসিন। স্যার, অ্যাডেনিন আর গুয়ানিনের স্ট্রাকচারে তো পরিবর্তন আছে না? হ্যাঁ অবশ্যই আছে। না আমি ওখানে বললাম, শুধু এঁকে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডিনিনের আর জায়গায় স্যার সবগুলোর ক্ষেত্রে কি 9 নাম্বার নাইট্রোজেনের সাথে হচ্ছে না 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 না, আহ সবগুলোর সাথে হবে না। শুধু অ্যাডিনিন আর গুয়ানিনের ক্ষেত্রে তোমার যে নাইট্রোজেনাস বেসের 9 নং অবস্থানে যে নাইট্রোজেন আছে তার সাথেই বন্ড হবে। কিন্তু আমরা যদি চিন্তা করি, পাইরিমিডিন চিন্তা করি, তাহলে পাইরিমিডিনের এই নিচে যে 1 নম্বর নাইট্রোজেন আছে, হ্যাঁ 1 নম্বর অবস্থানে নাইট্রোজেন আছে, এর সাথে বন্ড হবে। বুঝছো? সবাই কি জি ব্যাপারটা স্যার। বুঝতে পেরেছো? তাহলে জি স্যার। পাইরিমিডিনের নিচে আছে, সবচেয়ে নিচে আছে হলো 1 নম্বর অবস্থানে নাইট্রোজেন। তাহলে এখানকার H, আর যদি আমরা পেন্টোজ শর্করার উপরে যাই OH 1 নম্বর অবস্থানে, তখন বন্ড হবে। আর যদি পিউরিন হয় তাহলে পিউরিনের ক্ষেত্রে 9 নম্বর অবস্থানে নাইট্রোজেনের সাথে পেন্টোজ শর্করার 1 নম্বরের একটা বন্ড হবে।
আর পাইরিমিডিনের ক্ষেত্রে কি হবে, কেউ একজন বলো দেখি। পাইরিমিডিনের ক্ষেত্রে কি হবে, কেউ একজন বলো, কিভাবে নিউক্লিওসাইড তৈরি হবে? সাহস করে একজন বলো। কোশ্চেনটা আবার বলুন। কোশ্চেনটা হলো যে আমি নিউক্লিওসাইড তৈরি করব, কিন্তু এখানে আমি পাইরিমিডিন ক্ষারক দিয়ে নিউক্লিওসাইড তৈরি করব, সেক্ষেত্রে কার সাথে কার বন্ড হবে? স্যার 1 নাম্বার নাইট্রোজেনের সাথে পেন্টোজ সুগারের 1 নাম্বার হ্যাঁ, কার্বনের। না, পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বনের সাথে, পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বনের OH, আর জি স্যার। পাইরিমিডিনের আর পাইরিমিডিনের 1 নাম্বার নাইট্রোজেন। 1 নম্বর অবস্থানে যে নাইট্রোজেন আছে তার H, হ্যাঁ, আবার পানি অপসারিত হবে, যার ফলে বন্ড তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা পেয়ে যাব তোমার হলো তাহলে আমরা যদি আমরা আরএনএ 4 ধরনের নিউক্লিওসাইড চিন্তা করি, তাহলে হবে একটা অ্যাডিনোসিন, আরেকটা হবে গুয়ানোসিন, আরেকটা হবে সাইটিডিন, আরেকটা ইউরিডিন। আর যদি আমরা ডিএনএ এর 4 ধরনের নিউক্লিওসাইড চিন্তা করি, তাহলে হবে ডিঅক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি সাইটিডিন, ডিঅক্সি থাইমিডিন। বুঝছো? তাহলে কয় ধরনের নাইট্রোজেনাস বেস? 4 ধরনের, এই জন্য 4 ধরনের নিউক্লিওসাইড হবে ডিএনএ এর ক্ষেত্রে এবং আরএনএ এর ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই 4 ধরনের নিউক্লিওসাইড হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করি যে ডিঅক্সি, ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সি কথাটা বারবার আসছে কেন? স্যার একটা অক্সিজেন কম এই কারণে। কারণ ডিএনএ যে শর্করা, পেন্টোজ শর্করা, তার নাম হলো ডিঅক্সিরাইবোজ। আর এই ডিঅক্সিরাইবোজ হওয়ার কারণে, যেহেতু 2 নম্বর কারণে অক্সিজেন কম, এই জন্য আমরা ডিএনএ যখন কোনো নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইডের নামকরণে যাব, তখন ডিঅক্সি কথাটা লিখতে হবে। জি স্যার। আচ্ছা, এবার আমরা আসবো ডিএনএ এর ভৌত গঠন। 1953 সালে ডিএনএ অণুর প্রকৃত গঠন সম্পর্কে ওয়াটসন ও ক্রিক একটি রূপরেখা বা মডেল প্রদান করেন। এটি ডিএনএ ডবল হেলিক্স মডেল নামে পরিচিত। ওয়াটসন ও ক্রিক প্রদত্ত ডবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএ অণুর ভৌত গঠন নিম্নরূপ। আচ্ছা, আমরা এই বর্ণনাটা একটু পরে আসি, আগে ছবিটা দেখিয়ে দিই। সবাই একটু ছবিটা দেখো। ছবিটা দেখিয়ে আমরা কি মনে হচ্ছে, ডিএনএ একটা কি একসূত্র? ডিএনএ এর আসলে কি দ্বিসূত্র। ডিএনএ হলো দ্বিসূত্র, এবং ডিএনএ হলো এটা কি পেঁচানো সিঁড়ির ন্যায় ডান দিকে ঘোরানো থাকে। এই যে ডান দিকে ঘোরানো, পেঁচানো সিঁড়ির ন্যায় এরা ডান দিকে ঘোরানো। আগেকার আমলে যে জমিদার বাড়িগুলো ছিল, সেই জমিদার বাড়িগুলো এরকম, অনেকটা এরকম ছিল যে মাঝখানে কিন্তু কোনো বেস থাকে না। যেমন আমরা একতলা থেকে দোতলায় উঠতে গেলে, হ্যাঁ, মাঝে কিন্তু একটা আরাম বা একটা বেস থাকে, কিন্তু আগেকার আমলের বাড়িগুলো এরকম কোনো বেস তৈরি হতো না, জাস্ট হ্যাঁ স্পাইরাল ভাবে ঘুরতে 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 একতলা থেকে 5 তলা চলে যায়, মাঝখানে কোনো বেস ছিল না। তো ডিএনএর কাঠামোটাও ঠিক এরকম, হ্যাঁ, জাস্ট স্পাইরাল হয়ে ঘুরতে ঘুরতে, জাস্ট ডান দিকে ঘুরতে ঘুরতে এরা তার স্ট্রাকচার তৈরি করে ফেলে। তো এখানে হলো আমরা দেখবো যে ডিএনএ 2টা সূত্র। তো একটা সূত্র যদি 5:, এটা হলো 5 প্রান্ত দিয়ে শুরু এবং তার শেষ প্রান্ত হলো 3। তার বিপরীতমুখী সূত্রটি অবশ্যই 3 প্রান্ত দিয়ে শুরু এবং 5 প্রান্ত দিয়ে শেষ হয়। কেন 5 প্রান্ত আর কেন 3 প্রান্ত সেটা সম্পর্কে একটু বলি। তাহলে এই বাম সাইডে একটা দেখো, এটা হলো একটা ডিএনএ সূত্র, ডান সাইডে একটা ডিএনএ সূত্র। বাম সাইডের যে সূত্রক আছে তার প্রথমেই যে সুগার আছে, সুগারের 5 নম্বর কার্বনের সাথে ফসফেটটা যুক্ত থাকে, হ্যাঁ, এই জন্য এই প্রান্তের নাম হয়েছে 5। এবং সেই সূত্রকের শেষে আছে সুগার, সুগারের 3 নম্বর কার্বনে ফসফেটটা যুক্ত থাকে, এই জন্য এই প্রান্তকে বলবো আমরা 3। ঠিক একইভাবে তার বিপরীতমুখী সূত্র, হ্যাঁ, প্রথম যে সুগার তার 3 নম্বরের সাথে ফসফেট যুক্ত হয়, এই জন্য এই প্রান্তকে বলবো 3, এবং এর শেষ যে সুগার আছে সেই সুগারের 5 নম্বর কার্বনের সাথে পি যুক্ত হয়, হ্যাঁ, এই জন্য এটাকে বলবো 5 প্রান্ত। তাহলে ডিএনএ এর একটা সূত্র যদি 5 প্রান্ত দিয়ে শুরু হয়, শেষ হবে 3 প্রান্ত দিয়ে, তার বিপরীতমুখী সূত্রটি 3 প্রান্ত দিয়ে শুরু হলে শেষ হবে 5 প্রান্ত দিয়ে। তাহলে ফসফেট কয় নম্বর কার্বনের সাথে সংযুক্ত হতে পারে? পেন্টোজ সুগারের 5 নম্বর এবং 3 নম্বর কার্বনের সাথে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো যে ডিএনএ এর একটা প্যাচ, ডিএনএ এর একটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, এখানে ছবিতে উল্লেখ করা আছে। ডিএনএ এর একটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, এবং এই 34 অ্যাংস্ট্রম
মধ্যে এখানে মোট 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। কয় জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে? 10 জোড়া মনোনিউক্লিওটাইড। ঠিক আছে, আমরা কিন্তু উপরের যে কাঠামোটা সেখানে আমরা দেখাচ্ছি 4 জোড়া মনোনিউক্লিওটাইড, নিচেও দেখাচ্ছি 4 জোড়া মনোনিউক্লিওটাইড, মানে এখানে 8 জোড়া দেওয়া আছে। আসলে এখানে হবে 10 জোড়া মনোনিউক্লিওটাইড। এখন মনোনিউক্লিওটাইড জিনিসটা কি সেটা একটু দেখো। আমরা এই রাসায়নিক গঠনে দেখতে পাচ্ছি এটা হলো ফসফেট, কার্সর দিয়ে লোকেট করছি। পি মানে হলো ফসফেট, এস মানে হলো সুগার, আর সি মানে হলো এটা সাইটোসিন, নাইট্রোজেনাস বেস। তাহলে এই তিনটে মিলে একটা নিউক্লিওটাইড, মনোনিউক্লিওটাইড। ডান দিকেও ঠিক, গুয়ানিন, সুগার, ফসফেট। তাহলে এই তিনটে মিলে একটা মনোনিউক্লিওটাইড। তাহলে এক লাইনে মোট 1 জোড়া মনোনিউক্লিওটাইড আছে। তাহলে ডিএনএ যদি একটা প্যাচ হয়, এই যে এখান থেকে শুরু প্যাচে শেষ হলো এখানে, তাহলে একটা সম্পূর্ণ প্যাচে এরকম 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে। এই কথাটা কি সবাই বুঝতে পেরেছো? ডিএনএ এর একটা প্যাচে কয় জোড়া জি মনোনিউক্লিওটাইড? স্যার, তাহলে 10 জোড়া 10 জোড়া মনোনিউক্লিওটাইড। থাকবে স্যার। হ্যাঁ, 10 জোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। তাহলে এক জোড়া মনোনিউক্লিওটাইড থেকে আরেক জোড়া মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব, বা এখান থেকে এখানকার যে দূরত্ব সেটা হবে কত? 3.4 অ্যাংস্ট্রম। 3.4। 3 আচ্ছা, এবার আসি যে ডিএনএ এর একটা সূত্রক তার বিপরীতমুখী সূত্রকের মধ্যবর্তী যে ব্যাস বা দূরত্ব সেটা হবে 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম। তাহলে ডিএনএ এর একটা সূত্রক থেকে তার আরেকটা সূত্রকের মধ্যবর্তী দূরত্ব 20 অ্যাংস্ট্রম হয়। আচ্ছা, এবার এখানে খেয়াল করো যে সূত্রকের যে বাইরে যেমন সিঁড়ির একটা হাতল থাকে আর সিঁড়ির ধাপ থাকে বাস্তবে, তাহলে ডিএনএ যে সিঁড়ির হাতল, এই হাতল গঠনে অংশগ্রহণ নেয় সুগার এবং ফসফেট, এবং সিঁড়ির ধাপের সাথে তুলনীয় হলো নাইট্রোজেনাস বেস। তাহলে ডিএনএ যে সিঁড়ির ধাপের সাথে তুলনীয় যে অংশ সেটা হলো নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস গুলো সাইটোসিন, গুয়ানিনের সাথে 3টি বন্ড দ্বারা যুক্ত থাকে, এবং অ্যাডেনিন, থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এবং নাইট্রোজেনাস বেসগুলো পেন্টোজ সুগারের কয় নম্বর কার্বনের সাথে সংযুক্ত আছে? খেয়াল করে কেউ বলতে পারবা? পেন্টোজ সুগারের কয় নম্বর কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত আছে? 1 নম্বর। স্যার 1 নম্বর কার্বন। তাহলে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেনাস বেসগুলো যুক্ত আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কথা বলি। তাহলে আমরা বলেছিলাম যে ডিএনএর একটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম, এবং সেই 34 অ্যাংস্ট্রমে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। এর মধ্যে থাকে 5 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে অ্যাডেনিন আর থাইমিনের, আর 5 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে সাইটোসিন এবং গুয়ানিনের। আমরা আগেই জেনেছি অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে 2টি বন্ড, তাহলে 5 জোড়া যদি হয় তাহলে 5 দুগুণ 10টা হাইড্রোজেন বন্ড। আর সাইটোসিন গুয়ানিন যদি 5 জোড়া হয় তাহলে আমরা 3 5 15টি হাইড্রোজেন বন্ড পাবো। তাহলে 15 আর 10 কয়টা হয়? 25। 25। তাহলে ডিএনএ একটা সম্পূর্ণ ব্যাচে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কতটি হবে? 25টি। বুঝলা? আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করো যে ডিএনএ এর একটা সম্পূর্ণ প্যাচে একটা গভীর খাঁজ, এই যে আমরা কার্সর দিয়ে দেখাচ্ছি এটা হলো গভীর খাঁজ, আর আরেকটা আছে অগভীর খাঁজ। হ্যাঁ, ছোট্ট যে ভাঁজ সেটা হলো অগভীর খাঁজ। এখানেও তাই, এটা হলো গভীর খাঁজ আর এটা হলো অগভীর খাঁজ। তাহলে ডিএনএ একটা সম্পূর্ণ প্যাচে 2 ধরনের খাঁজ থাকে, গভীর খাঁজ, অগভীর খাঁজ। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমি জাস্ট এগুলো পয়েন্টগুলো একটু বলি, তাহলে তোমাদের আরো আরেকবার রিভাইজ হয়ে যাবে। তাহলে ডিএনএ অণু দ্বিসূত্রক, এর বিন্যাস ডান দিক থেকে বাম দিকে ঘোরানো পেঁচানো সেই মতো, যাকে বলা হয় ডবল হেলিক্স। সূত্রক দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী ভাবে অবস্থান করে। একটি 5 প্রান্ত দিয়ে থেকে 3 প্রান্ত কার্বনমুখী, এবং তার বিপরীতটি বা অপরটি 3 প্রান্ত থেকে 5 প্রান্ত কার্বনমুখী হয়ে অবস্থান করে। সূত্রক দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার ও ফসফেট এর পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। সূত্রক দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেনাস বেস ও সংশ্লিষ্ট হাইড্রোজেন বন্ধন দিয়ে। ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 এবং 5 নম্বর কার্বনের সাথে। ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নং কার্বনের সাথে। কাজেই সূত্রকের বাইরের দিকে ফসফেট এবং ভেতরের দিকে নাইট্রোজেন ক্ষারক থাকে। ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে। অ্যাডেনিনের সম্পূর্ণ ক্ষারক থাইমিন এবং গুয়ানিনের সম্পূরক ক্ষারক সাইটোসিন হয়।
একটি সূত্রকের অ্যাডিনিন অপর সূত্রকের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধনে দিয়ে, আবার একটি সূত্রকের গুয়ানিন অপর সূত্রকের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনে দিয়ে যুক্ত হয়। ডিএনএ অণুর সূত্রক দুটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। প্রতিটি প্যাচে নাইট্রোজেনের 10 জোড়া ক্ষারক সমদূরত্বে অবস্থান করে, ফলে এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হয় 3.4 অ্যাংস্ট্রম। প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। তবে ডিএনএ দৈর্ঘ্য প্রজাতি ভেদে বিভিন্ন হয়। হ্যাঁ, এটা একটা বিশেষ একটা মানে পয়েন্ট যে ডিএনএ দৈর্ঘ্য প্রজাতি ভেদে বিভিন্ন হতে পারে। মানে এই এই যে 20 অ্যাংস্ট্রম, এটা দূরত্ব কম বেশি হতে পারে। এটা ম্যাক্সিমাম 20 অ্যাংস্ট্রম হয়, তবে কিছু প্রজাতি ভেদে এটা একটু ভিন্নতা থাকতে পারে। হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচ বা ঘূর্ণনে শৃঙ্খলের বাইরের দিকে একটি গভীর খাঁজ ও একটি অগভীর খাঁজ গঠিত হয়। প্রতিটি ঘূর্ণনে বা প্রতিটি প্যাচে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ডের সংখ্যা 25টি। তাহলে আমরা যে বর্ণনাগুলো বলেছিলাম, এই বর্ণনাগুলো এই 12টা পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। লাস্ট যে বর্ণনা 13 নম্বর, ডিএনএর আণবিক ওজন 10⁻⁻6 থেকে 10⁻⁹ এর মধ্যে হয়, এটা আমরা বলি নাই। তাহলে এটা আরেকটা ইনফরমেশন। তাহলে আমরা কি ডিএনএ এর গঠনগুলো বুঝতে পেরেছি, ভৌত এবং রাসায়নিক গঠন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো। তাহলে আমরা এখানে কার্সর দিয়ে দেখাচ্ছি ফসফেট, সুগার, কার্বন, নাইট্রোজেনাস বেস, এটা একটা নিউক্লিওটাইড। তার ঠিক নিচে আরেকটা নিউক্লিওটাইড আছে, এটা হলো ফসফেট, সুগার, নাইট্রোজেনাস বেস, এটা একটা নিউক্লিওটাইড। আর এই দুই নিউক্লিওটাইডকে সংযুক্ত রেখেছে মাঝখানে একটা ফসফেট, কারণ এই নিচের যে সুগার তার 5 নম্বরের সাথে ফসফেটটা সংযুক্ত, আর উপরের যে নিউক্লিওটাইডের যে সুগার তার সাথে 3 নম্বর কার্বনের সাথে ফসফেটটা যুক্ত। তাহলে এই গঠনটাকে আমরা বলবো, এটাকে বলবো ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে ফসফোডাইএস্টার বন্ধন কাকে বলে? একটি নিউক্লিওটাইড অপর নিউক্লিওটাইডের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় তাকে বলবো ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে ফসফোডাইএস্টার বন্ধন কার মধ্যে ঘটে? দুটি নিউক্লিওটাইডের মধ্যে যে বন্ধন, সে বন্ধনের নাম ফসফোডাইএস্টার বন্ধন। ওকে, আমরা যেমন গ্লুকোজের মধ্যে বন্ধন জানি গ্লাইকোসাইডিক, তারপরে আমরা জানি মানে মনোস্যাকারাইডের মধ্যে বন্ধন হলো গ্লাইকোসাইডিক, অ্যামিনো অ্যাসিডের মধ্যে বন্ধন পেপটাইড। ঠিক একই রকম ভাবে এই দুইটি নিউক্লিওটাইডের মধ্যে বন্ধন হলো ফসফোডাইএস্টার। জিনের কাজ ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে, বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্য স্থানান্তর করে জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, জীবের সকল জৈবিক কার্যক্রমে নিয়ন্ত্রক পদার্থ রূপে কাজ করে, জীবের পরিবৃত্তের ভিত্তি হিসেবে কাজ করে, ডিএনএ তার হেলিক্সের কোনো অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে সক্ষম, এটা আমরা ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে দেখেছি, এবং প্রজাতি শনাক্তকরণে ডিএনএ ভূমিকা রাখে। এগুলো হলো ডিএনএ এর কাজ। আর ডিএনএ এর আবার জৈবিক গুরুত্ব আছে। কোষ বিভাজনের সময় ডিএনএ এর একটি নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়। ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষণ করে, বংশগতির সব ধরনের যৌগের সংকট বহন করার ক্ষমতা রাখে, এর গঠন অত্যন্ত স্থায়ী এবং মিউটেশন ব্যতীত এর কোনো পরিবর্তন হয় না। কোনো কারণে ডিএনএ এর গঠনে কোনো পরিবর্তন হলে পরিবৃত্তির উদ্ভব হয়। পরিবৃত্তি মানে হলো বিবর্তন। হ্যাঁ, কোনো কারণে যদি ডিএনএ এর গঠনে ম্যাসিভ চেঞ্জ হয় তাহলে বিবর্তন হতে পারে বা পরিবৃত্তির উদ্ভব হতে পারে। তাহলে আমরা আজকে ডিএনএ এর ভৌত রাসায়নিক গঠন এবং গুরুত্বগুলো পড়লাম। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তুমি সময় আছে এর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। স্যার ওই যে হচ্ছে আপনি বলেছিলেন যে ডিএনএ হচ্ছে ডান দিকে ঘুরে থাকতে, যে ওটা একটু আরেকবার দেখাবেন? আচ্ছা, এই যে এখানে দেখো ডান দিকে, এই যে ডান দিকে পেছানো, এই যে আমরা কার্সর দিয়ে দেখাচ্ছি ডান দিকে ঘুরতেছে। হ্যাঁ, এই যে ডান দিকে ঘুরতেছে। হ্যাঁ, স্যার কেন বাম দিকেও তো যায়? বাম দিকেও যায়, কিন্তু হ্যাঁ, এখন তো আমরা হলো যখন এটা কি হয় অ্যানিমেশনটা দেখবা, তখন দেখবা যে সবসময় ডান দিকেই ঘুরে। বাম দিকেও মনে করা যেতে পারে বাম দিক, কিন্তু স্টার্টিংটা হয় ডান দিক থেকে। ঘূর্ণনের যে স্টার্টিং সেটা ডান দিক থেকে হয়।
জি স্যার। আর স্যার ফসফোডাইএস্টার কেন বলা হয়? ও ফসফোডাইএস্টার এটা হলো বন্ধনের নাম। কারণ এই যে কেন বলা হয় স্যার? এই নামটা কেন? ফসফো, এই যে স্যার পি মানে, দুইটা স্টার থাকে এই জন্য। হ্যাঁ এখানে হলো কি পি মানে হলো কি ফসফো, পি ফর ফসফো। তাহলে এই ফসফেটের সাথে উপরে একটা নিউক্লিওটাইডের অংশ বা সুগারের অংশ সংযুক্ত, আর নিচের নিউক্লিওটাইডের সুগারের সাথে সংযুক্ত। তাহলে এই দুইটা বন্ড হলো স্টার বন্ড। ফসফো উপরে একটা স্টার, নিচে একটা স্টার, ফসফোডাইএস্টার বন্ড। ওকে, ও স্যার, তার মানে ওই দুইটার সাথে এস্টার বন্ধনে যুক্ত। যুক্ত মানে দুইটা নিউক্লিওটাইড দুইটা স্টার বন্ধন দ্বারা ফসফেটের সাথে সংযুক্ত। আচ্ছা, এবারে একটা কোশ্চেন করি যে দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের পাইরিমিডিন ক্ষারকগুলোর নাম কি? কে বলতে পারবা? আমি আবার কোশ্চেনটা করি, দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের পাইরিমিডিন ক্ষারকগুলোর নাম কি? পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন, হ্যাঁ, আর হচ্ছে থাইমিন। 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 কিন্তু এখানে যদি 1 মার্ক হয় তাহলে অ্যান্সার ঠিক, কিন্তু 2 মার্ক হলে আরেকটা কার কথা বলতে হবে? ইউরাসিলের কথা বলতে হবে। না, আরেকটা বলতে হবে দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডটি হলো ডিএনএ। জি হ্যাঁ, স্যার। এটা তখন বলতে হবে দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ, আর ডিএনএ এর পাইরিমিডিন ক্ষারকগুলো হলো যথাক্রমে সাইটোসিন আর থাইমিন। ওকে, Yes, sir. আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার মিউটেশন মানেটা একটু বুঝাই দিলে ভালো হতো। মিউটেশন মানে বুঝাই দেবো? আচ্ছা, তার আগে জি টাইমটা স্যার। মানে শেষ হয়ে যাবে, তার আগে মানে টাইমটা শেষ হয়ে যাবে, তাহলে আমাকে আবার প্রবেশ করতে হবে। আমি বুঝাই দিছি, মিউটেশন বুঝাই দিছি। হ্যাঁ, আমি আবার প্রবেশ করছি, তোমরা আবার একটু জয়েন হও, আমি মিউটেশনটা বুঝাই দিচ্ছি। ওকে, ওকে স্যার। আচ্ছা শুরু করবো। আর তো কেউ জয়েন হচ্ছে না দেখি। হ্যালো ফারিয়া, জয়েন করবো? আচ্ছা, আর স্যার কেউ তো জয়েন না। হ্যাঁ, তাহলে মানে ওরা মনে হয় সবাই বুঝে, মিউটেশন মনে হয় বুঝে ওরা। আচ্ছা যাও, তুমি যেহেতু তোমার প্রশ্ন, তোমাকে আমি বুঝাই দিচ্ছি, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা জানি যে ডিএনএ এর একটা সিকোয়েন্স আছে। ডিএনএ সিকোয়েন্স মানে কি? মনে করো যে ডিএনএ এর একটা যদি আমরা গঠন দেখি, হ্যাঁ, তাহলে ডিএনএ এর মধ্যে কি কি থাকবে? অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম করে একটা কন্টিনিউয়াস একটা প্রসেসে এই নিউক্লিওটাইড গুলো বিন্যস্ত থাকে, তাই না? অ্যাডেনিন, থাইমিন, হ্যাঁ গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এভাবে কিন্তু একটা ডিএনএ সূত্রকের কাঠামোটা বিন্যস্ত থাকে। আচ্ছা, এখন মনে করো যে ডিএনএ থেকে কিন্তু ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ তৈরি হয়, এমআরএনএ তৈরি হয়, বিশেষত এমআরএনএ। আর আমরা জানি এমআরএনএ এর পরপর 3টি নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি হয়। এমআরএনএ এর পরপর নিউক্লিওটাইড মিলে কি তৈরি হয়? কোডন। আর কোডন আমরা আরএনএ এর ক্লাসিফিকেশন পড়াইছি, ওখানে আমরা বলেছিলাম, যদি ক্লাসটা করে থাকো তাহলে হয়তো অবশ্যই জানো। এমআরএনএ এর গঠনে আমরা দেখেছিলাম পরপর 3টা নিউক্লিওটাইড মিলে একটা কি তৈরি হয়েছিল? কোডন। আর কোডন কি শনাক্ত করে? কোডন কি শনাক্ত করে? অ্যামিনো অ্যাসিড শনাক্ত করে। কোডন কি শনাক্ত করে? অ্যামিনো অ্যাসিড শনাক্ত করে। ওকে, এখন মনে করো যে এইউজি একটা কোডন, একটা এমআরএনএ এর একটা কোডন। এইউজি একটা অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করে, যার নাম হলো মেথিওনিন। এইউজি একটা কোডন, এই কোডন কি শনাক্ত করে? কোন অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করে? মেথিওনিন। ওকে, এইউজি এইউজি হলো একটা কোডন, এই কোডন কোন অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করে? মেথিওনিন। মেথিওনিন।
হ্যাঁ, তাহলে AUG এই কোডনটা কার কাঠামোতে ছিল? ডিএনএ এর কাঠামোতে ছিল না mRNA এর কাঠামোতে ছিল? AUG কোডন ডিএনএ না, AUG কাঠামোটা mRNA এর ইতে ছিল। mRNA এর কাঠামোতে AUG কোডনটা ছিল। ভালো করে লক্ষ্য করো। তাহলে AUG একটা কোডন, এই কাঠামোটা কোথায় আছে? এই কাঠামোটাতে আছে mRNA তে। ওকে, কিন্তু mRNA তৈরি হয়েছিল কি থেকে? mRNA তৈরি হয়েছিল কি থেকে? ডিএনএ থেকে। mRNA ডিএনএ থেকে, হ্যাঁ। mRNA তৈরি হয়েছিল ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তাহলে AUG যদি AUG এর পরিপূরক যে নিউক্লিওটাইড গুলো সেগুলো ডিএনএ তে ছিল, তাহলে এর স্থলে যদি আমরা ডিএনএ চিন্তা করি, তাহলে এর স্থলে ডিএনএ এর সূত্রকে কি থাকবে? টি থাকবে না? আবার ইউ এর জায়গায় কি থাকবে? ইউ এর জায়গায় কি থাকবে? এ থাকবে না? জি স্যার। তারপরে জি এর স্থলে কি থাকবে যদি ডিএনএ সূত্র খায়? সি। সি থাকবে। হ্যাঁ, তাহলে আমরা যে AUG কোডনটা mRNA তে পেলাম, AUG কোডনটা যে mRNA তে পেলাম এবং এটা একটা অ্যামিনো অ্যাসিড শনাক্ত করতে পারে, তাহলে AUG এর পরিপূরক কাঠামোটা থাকবে ডিএনএ তে, অর্থাৎ TAC থাকবে। TAC এটা ডিএনএ এর একটা ট্রিপলেট। তাহলে ডিএনএ এর এই ট্রিপলেটটাই কিন্তু যখন mRNA তৈরি করেছে তখন এটা হয়ে গেছে AUG। তাহলে এখন ডিএনএ এর এরকম দেখা যাচ্ছে যে এরকম অনেকগুলো নিউক্লিওটাইড বিন্যস্ত আছে, এরকম ATCG এভাবে বিন্যস্ত আছে। এখন কোন একটা জায়গায় মনে করো যে টি এর জায়গায় হয়ে গেছে মনে করো যে সি, বা জি এর জায়গায় হয়ে গেছে সি, যার কারণে তখন কি হবে? আমূল পরিবর্তন হয়ে যাবে। তখন কিন্তু TAC এটা ছিল, এর বিপরীতে ছিল AUG কোডন, কিন্তু টি এর জায়গায় হয়ে গেছে এখন AAC। ডিএনএ তে আছে মনে করো AAC ট্রিপলেট, কিন্তু যখন ট্রান্সক্রিপশনের মাধ্যমে mRNA তৈরি হবে তখন সেই mRNA এর কোডনটার নাম কি হবে? যদি আমরা বলি যে TAC এর জায়গায় ওখানে হয়ে গেছে মনে করো যে ATC। আমরা আগে আসলে লিখি, কোন একটা জায়গায় লিখলে মনে বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমি লিখছি AUG, তাহলে এটা হলো mRNA এর কোডন, mRNA এর কোডন, ঠিক আছে? এটা হলো AUG হলো mRNA এর একটা কোডন। ঠিক একই রকম ভাবে এই ডিএনএ টা কি হবে? এখানে মনে করো TAC, হ্যাঁ, এটা হলো ডিএনএ এর অংশ। তাহলে এখন আমরা বলছি যে উপরেরটা হলো AUG কোডন, এটা mRNA এর গঠনে রয়েছে। তাহলে mRNA এর পরপর তিনটা নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি হয়েছে AUG। A মানে অ্যাডেনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, ইউ মানে ইউরাসিল সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, জি মানে গুয়ানিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড। আর এই mRNA-টা তৈরি হয়েছে ডিএনএ এর ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তাহলে ডিএনএ এর যে ট্রিপলেটটা ছিল সেটা হচ্ছে TAC। এই টি এর বিপরীতে কিন্তু mRNA যখন কোডন তৈরি করেছে তখন হয়েছে A, এর বিপরীতে হয়েছে ইউ, আর সি এর বিপরীতে হয়েছে জি। এখন আমরা বললাম যে এই টি চেঞ্জ হয়ে গেছে, টি চেঞ্জ হয়ে নিচে কি হলো? টি এর জায়গায় আমি লিখলাম এখানে মনে করো এ হয়ে গেছে। তাহলে এখন কিন্তু টি নাই, টি এর পরিবর্তে কি হয়েছে? টি এর পরিবর্তে হয়ে গেছে এ। তখন এটার নাম হবে কি? AAC হয়ে যাবে না? ডিএনএ তে কি হবে? AAC। এএসি। তাহলে এই ডিএনএ তে যদি ট্রিপলেটটা AAC হয়, তাহলে এই ডিএনএ টা যখন ট্রান্সক্রিপশনের মাধ্যমে mRNA তৈরি করবে তখন mRNA এর ক্ষেত্রে AUG থাকবে না? তখন কি হবে? এখানে কিন্তু AAC হয়ে গেছে, তাহলে এখানে কি AUG থাকবে না চেঞ্জ হয়ে যাবে? mRNA এর এখানে কি AUG থাকবে? থাকবে না, যেহেতু এটা যেহেতু কি হয়ে আছে, এটা এখন AA
সি হয়ে আছে, সি। হ্যাঁ এ সি হয়ে আছে। তাহলে এই ধরনের ডিএনএ যখন এমআরএনএ তৈরি করবে, তখন এই ডিএনএ এর এই ট্রিপলেট থেকে এমআরএনএ এর কোডনটা হবে এ এর জায়গায় হয়ে যাবে কি ইউ। এটা তখন কিন্তু এ ইউজি থাকবে না, এটা হয়ে যাবে ইউ হয়ে যাবে ইউ। তাহলে ইউ ইউ জি, বুঝতে পেরেছো? তখন কি হবে ইউ ইউ জি। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন এটা কেন হয়? তাহলে এই যে মিউটেশনটা কেন হয়, মিউটেশনের সংজ্ঞাটা কি আসলে? মিউটেশনের সংজ্ঞা হলো যে ডিএনএ এর নিউক্লিওটাইড সিকোয়েন্সে যে কোনো ধরনের পরিবর্তনকে মিউটেশন করে। আমি আবার বলছি, ডিএনএ এর নিউক্লিওটাইড সিকোয়েন্সে যে কোনো ধরনের পরিবর্তনকে মিউটেশন বলা হয়, বুঝছো? এই জি স্যার। মিউটেশনটা হ্যাঁ বলো। স্যার এটা কি যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে? হ্যাঁ, যে কোনো ধরনের পরিবর্তন, মানে ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্সে যে কোনো ধরনের পরিবর্তনকে আমরা মিউটেশন বলতে পারি। এখন মিউটেশনটা কেন হয়? মিউটেশনটা হয় ড্রাগ রিঅ্যাকশন। হ্যাঁ, হয়তো ডাক্তার একটা ডোজ দিয়েছে, এই ডোজ অনুযায়ী তোমাকে ওষুধটা সেবন করতে হতো, কিন্তু তুমি সেটা না করে ডোজ কম বেশি করে ফেলেছো। হ্যাঁ, অত্যাধিক ড্রাগ রিঅ্যাকশনের কারণে হতে পারে। মেন্টাল শক, মনে করো যে মানসিক কোনো একটা আঘাত পেয়েছো বা ফিজিক্যাল কোনো আঘাত পেয়েছো, হ্যাঁ ফিজিক্যাল শক বা মেন্টাল শক পেয়েছো। অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রীষ্ম প্রধান অঞ্চল থেকে হঠাৎ করে খুব শীত প্রধান অঞ্চলে গেছো, বা শীত প্রধান অঞ্চল থেকে হঠাৎ করে কোনো গরম প্রধান অঞ্চলে চলে এসেছো। সবার যে এরকম চেঞ্জ হবে তা কিন্তু নয়। দেখা দেখা যাচ্ছে হলো হাজারে বা লাখে একদিনের এরকম মিউটেশন হয়ে যেতে পারে, এই গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে শীতে আসার কারণে। আর এটাকে আমরা বলবো তখন মিউটেশন। তোমরা ইন্ডিয়ার একটা মুভি, হয়তো এর আগেও এই মুভিটার কথা আমি বলেছিলাম, গাজনি, এই মুভিটার কথা বলেছিলাম, যে সেখানে আমির খানের মাথায় হলো হাতুড়ি দিয়ে আঘাত দেওয়া হয়, যার কারণে তার ব্রেইনের কিছু ডিএনএ তে মিউটেশন ঘটে। আর এই মিউটেশন ঘটার কারণে তার একটা রোগ হয়, শর্ট টাইম মেমোরি লস। তাহলে এটা কিন্তু তার ছিল ফিজিক্যাল আঘাত, আর ফিজিক্যাল আঘাতের কারণেই এরকম ডিএনএ তে মিউটেশন ঘটে গেছে। আর মিউটেশন ঘটার কারণে তার আগের যে বৈশিষ্ট্য ছিল, যে মেমোরি লস হয়ে গেছে, 15 মিনিট আগে সে যা করতো সেটা আর এখন মনে রাখতে পারে না। এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের বাস্তব ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, ওটা তো ফিজিক্যাল শক। কারো ক্ষেত্রে হতে পারে ড্রাগ রিঅ্যাকশনের কারণে হতে পারে, বা মেন্টাল কোনো শকের কারণেও এটা হতে পারে। তাহলে আমি কি এবার বুঝাতে পেরেছি মিউটেশন মানে কি? জি স্যার। স্যার এই যে আপনি ইউইউজি আর এইউজি এর ব্যাপারটা একবার বলবেন? আচ্ছা লেট আবার হয়েছে আচ্ছা জয়েন আবার করতে। আবার বলছি। তাহলে আমরা প্রথম থেকে একটু বলছি, তাহলে ডিএনএ কি প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি করে? ডিএনএ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। তাহলে নিচে আছে ডিএনএ, আর ডিএনএ এর এই ট্রান্সক্রিপশনের মাধ্যমে উপরের ধরো এমআরএনএ তৈরি হয়েছে। আমরা বলেছিলাম এমআরএনএ এর পরপর 3টি নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি হয়। তাহলে এখানে এমআরএনএ এটা নিউক্লিওটাইড এ ইউ জি, এটা হলো 3টা নিউক্লিওটাইড, আর 3টা নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি হয়। এখন এই কোডন কি করে? অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করার ক্ষমতা রাখে। কোডন অ্যামিনো অ্যাসিড শনাক্ত করার ক্ষমতা রাখে। এখন আমরা জানি ডিএনএ থেকেই ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়। তাহলে এমআরএনএ তে যে নিউক্লিওটাইড গুলো থাকবে, 3টা নিউক্লিওটাইড হলে একটা কোডন তৈরি হবে, 3টা নিউক্লিওটাইড হলে একটা কোডন তৈরি হবে। ডিএনএ তে যেটা থাকবে এমআরএনএ তেও সেটাই হবে। এখন ধরে নাও যে আগে কি ছিল, নরমাল ডিএনএ তে ছিল টিএসসি, এটা একটা ট্রিপলেট। আর এর বিপরীতে এমআরএনএ তৈরি হয়েছে, এমআরএনএ এর ক্ষেত্রে এইউজি কোডন তৈরি হয়েছে। এখন মনে করো, হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে। এখন মনে করো যে মিউটেশন ঘটেছে। মিউটেশন ঘটার কারণে হ্যাঁ ডিএনএ এর গঠনে একটা চেঞ্জ এসেছে। সেই চেঞ্জটা হলো কি, টি এর জায়গায় এখন আমরা বললাম কি আছে, এ আছে। আগে ছিল টি, হ্যাঁ মিউটেশনের কারণে ডিএনএ এর কাঠামোতে এখন হয়ে গেছে এ। তাহলে আগে টিএসসি যেখানে এইউজি কোডন তৈরি করেছিল, এখন কিন্তু ডিএনএ এর কাঠামোতে আছে এএসি। তার তাহলে এই এএসি যে ট্রিপলেটটা আছে, এই কি আর আগের মতো এমআরএনএ এর গঠন যখন করবে তখন কি এইউজি তৈরি করতে পারবে? পারবে? না স্যার। হ্যাঁ, তখন কি তৈরি করবে? তখন
যখন এ মানের কোডন তৈরি করবে তখন এখানে কি হবে, তখন এখানে এ আছে, এই মানের গঠন যখন হবে তখন কি হবে, ইউ হবে না। আবার মনে করো ডিএনএ এর কাঠামোতে এ আছে, তাহলে যখন ইউ মানের কাঠামো তৈরি করবে কোডন তখন কি হবে, ইউ হবে। এখন ডিএনএ তে আছে সি, যখন ইউ মানের এরকম কাঠামো তৈরি করবে তখন কি হবে, পরেরটা বলো কি হবে, জি জি। হবে না, জি। হ্যাঁ, তাহলে এটা কেন হলো, এটা এই কারণেই হয়েছে যে ডিএনএ তে কি ঘটেছে, মিউটেশন ঘটেছে, আর মিউটেশন ঘটার কারণেই এখন এমআরএনএ যে কোডন তৈরি হচ্ছে সেই কোডনে পরিবর্তন এসেছে। হ্যাঁ, যার কারণে আগে আমরা জানতাম AUG কোডনটা মেথিওনিনকে শনাক্ত করতে পারতো, এখন কিন্তু UUG আর মেথিওনিনকে শনাক্ত করতে পারবে না, এ অন্য অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করবে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে সামান্য একটা পরিবর্তন, কিন্তু এই সামান্য পরিবর্তনই ডেঞ্জার বা বিপজ্জনক হয়ে উঠতে পারে, বুঝছো? স্যার তাহলে AUG একটা কোডন না? হ্যাঁ, অবশ্যই কোডন। তাহলে স্যার নিউক্লিওটাইড বলছেন যে তিনটা নিউক্লিওটাইড নিউক্লিওটাইড মিলে হচ্ছে একটা কোডন। কোডন। হ্যাঁ, এখানে তো হলো এখানে হলো এ মানে কিন্তু অ্যাডেনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড। হ্যাঁ, ইউ মানে ও কি, আচ্ছা, তাহলে অ্যাডেনোসিন। হ্যাঁ অ্যাডিনোসিন। ইউ মানে ইউরাসিল সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, জি মানে গুয়ানিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড। তাহলে এমআরএনএ তে এরকম পরপর ও তিনটা নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি হয়। ওকে, জি স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা যে তাহলে সবাই বুঝতে পেরেছো মিউটেশন? আর কোনো প্রশ্ন আছে বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার এই ভিডিওটা কি অ্যাড করা থাকবে না আগেরটার সাথে? হ্যাঁ, অ্যাড করে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লোজ করছি। ওকে, ওকে স্যার, আর আসসালামু কোনো আলাইকুম। কোনো কিছু বোঝা থাকলে বলবা, হেজিটেট করবা না। হ্যাঁ, একজন যদি বুঝতে না পারো যে আমি বুঝতে পারছি না, ওই একজনকেই বোঝাবো, অসুবিধা নেই।